এর মধ্যেই সকলের সামনে অপমান করলো ছোট রানীকে আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় ছোট রানীমা অ্যাডভোকেটের সাথে কথা বলে আর বলে, হ্যাঁ আমি ফুলকি নামে একটা কেস করেছি। ফুলকি যেন কিছুতেই যেন বেলটা না পায়। আর এখানে দেখবেন কেউ যেন এই কথাটা না বলে যে ফুলকি যে সেফের জন্যই গুলিটা করেছিল, এটা যেন এখান থেকে কেউ না বলতে পারে। আমি চাই ওই মেয়েটা শাস্তি হোক, ওই মেয়েটা যেন কিছুতেই জেল থেকে বের হতে না পারে। তখন ছোট রাজাবাবু আর আদিত্য সবটা শুনতে পায়, শুনে অবাক হয়ে যায়। ছোট রাজাবাবু তখন আশাবরীকে বলে, আশাবরী, আর তখনই দেখা যাবে ছোট রানীমা ফোনটা রেখে দেয়। ছোট রাজাবাবু বলে, তুমি ঠিক কী করতে চাইছো বলো তো, কেন করছো এসব? ছোট রানীমা তখন বলে, দেখো আমি এত কিছু জানি, দেবের মন্দিরে এরকম একটা কাণ্ড ঘটে গেল, আমাদের পুজোতে বিঘ্ন ঘটে গেল, আমাদের নামে সবার সামনে সব জায়গায় বদনাম ছড়িয়ে গিয়েছে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ওই ফুলকির জন্য সব কিছু হয়েছে, ওই মেয়েটাকে তো ছাড়বো না। আমাদের সিকিউরিটি সিস্টেম নিয়ে কথা হচ্ছে, আমাদের নামে মানুষ নানান রকমের কথা বলছে, আমি একজন সেকেন্ড এমএলএ, এই জন্য আমার খুব সমস্যা হচ্ছে। সেটা কি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো তুমি? না না, আমি এগুলো কিছুতেই সহ্য করব না, কিছুতেই হতে দেবো না। হ্যাঁ তুমি আমাকে বলতে পারো যে রুদ্র সান্যাল এখানে কি করে আসলো, হ্যাঁ সেটা আমিও বলতে পারবো। তুমি এটাও বলতে পারো যে এতে ফুলকির কোনো হাত ছিল না, কিন্তু আমি জানি এতে ফুলকিরই হাত ছিল। আমি কিছুতে এটা মানবো না, আমার মনে হয় ওই মেয়েটাই সব কিছু করেছে। আর তখন এই কথা শুনে আদিত্যর বাবা তো চমকে যায়। আদিত্যর বাবা তখন বলে, এটা ফুলকি কী করে বলবে, সেটা তুমি আমাকে বলো তো। তখন আশাবরী বলে, সেটা আমি কি করে বলবো, আর রুদ্র ফুলকি যে জাত সত্য সেটা তো সবাই জানে। আর তখন বলে যে রুদ্রকে তো আমি সহ্য করতে পারি না, সেটাও তো জানো। তখন বলে, সেই মানুষটাকে কি আমি এখানে জায়গা দিব? না, সেটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপর আদিত্য বলতে থাকে, আচ্ছা এতে করে ফুলকি কি হবে, ফুলকির কি লাভ বলো তো? ফুলকি রুদ্ররোধ সান্যালকে এখানে জায়গায় বা দেবে কি করে দেবে? তখন এই কথা শুনে তখন বলে, আচ্ছা দাবাই তুই এটা কেন বুঝতে পারছিস না বলতো? ওই ফুলকি দাস সুরঙ্গ সব কিছু জানে, না হলে বাবাকে ওখান থেকে কি করে বের করে আনলো বলো তো? নিশ্চয়ই ধানসিঁড়ির জন্য ভিতরে ঢুকতে পেরেছিল রাজমহলে, আর যেহেতু বাবাকে বের করে এনেছে, ও কি করে জানলো যে এখানে মুখোশ পরে কেউ বসে আছে? কি করে জানলো? নিশ্চয়ই ও আগে থেকে সবটা জানতো, তার জন্যই ও এসে মুখোশটা টেনে সবার সামনে ছিঁড়ে দিয়েছিল। আর তাছাড়া আমরা তো কেউ জানি না যে ও মানে রুদ্রকে কি করে গুলি করলো, আর সেখানে কি হয়েছে আমরা কিছুই জানি না। তাই তোমরাও মুখ বন্ধ করে রাখবে, দুজনেই কিছু বলবে না। তখন আশাবরী মনে মনে বলে, এই ছেলেটা একদম ঠিক আমার মতো হয়েছে। আদিত্য আর ওর বাবা কেন যে কিছু বুঝতে পারি না, সেটাই বুঝতে পারি না। আর তখন রানীমা বলে, শোনো আমি তোমাদেরকে বলেছি, মানে তোমরা না কোনো রকম মুখ খুলবে না, আমি যা করছি আমার পরিবারের জন্যই করছি, তোমাদের সেটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক তখনই দেখা যাবে রোহিত স্বাগত ম্যাডামকে সেখানে নিয়ে আসে। রোহিত তখন বলে, ম্যাডাম আসবো? আর আপনি না আটকাতেও পারবেন না, কারণ আমার সঙ্গে পুলিশ আছে, বুঝতে পেরেছে? এখন এই কথা শুনে আশাবরী অবাক হয়ে যায়। তারপর রোহিত বলে, আচ্ছা সেদিন যে ফুলকি নিজেকে বাঁচানোর জন্য রুদ্রকে গুলি করেছিল, সেটা কেন কেউ স্বীকার করছে না? আর তখন স্বাগত ম্যাডাম বলে, ম্যাডাম আমি সবার কাছ থেকে স্টেটমেন্ট নিতে চাই। তখন আশাবরী বলে, হ্যাঁ নিন না, আমি কি করব? তখন রোহিত বলে, কি করবেন মানে, কেন যে স্টেটমেন্ট দিচ্ছে না? আর তখন আশাবরী বলে, আমি কি করব, আমি কি জানি নাকি? আর তখন বলে, সেখানে তো ছোট রাজাবাবু ছিল, আদিত্য আর পুলিশ ম্যাডাম না হয় পরে এসেছিল, কিন্তু ইন্দ্র, ছোট রাজাবাবু, আপনারা তো সামনে ছিলেন, সেখানে কি ঘটেছে আপনারা তো সবাই জানেন। তখন ছোট রানীমা বলে, আচ্ছা ইন্দ্র আছে, ছোট রাজাবাবু আছে, জিজ্ঞাসা করো। আর তখন ইন্দ্র বলে, আমি আর কি করব, আমি আমার মায়ের দিকে তাকিয়েছিলাম, আসলে সেখানে কে কাকে মারার জন্য কি করেছে, মারার জন্য বসেছিল, সেটা আমরা কিছুই জানি না। রোহিত তখন বলে, ও আচ্ছা তুমি তো এখন বলবেই না, আর ছোট রাজাবাবু আপনি বলবেন না কিছু? আর তখনই ছোট রাজাবাবু কিছুই বলে না, চুপ করে থাকে। ছোট রাজাবাবুকে তখন বলে যে, কাকাবাবু আমি ভেবেছিলাম অন্তত আপনি মুখটা খুলবেন, আপনার আরেকটু সাহস দেওয়ার দরকার ছিল, কিন্তু না, আপনিও ঠিক আপনার পরিবারের মতোই হয়েছেন। ঠিক আছে, ফুলকিকে তো আমি বাঁচাবই, কিন্তু আপনার জন্য না ফল ভোগ করতে হবে কাকাবাবু। তখন এই কথা বলে স্বাগত ম্যাডামকে বলতে থাকে, ম্যাডাম এবার কি করব? তখন স্বাগত ম্যাডাম বলে, চলো রোহিত, আমাদেরকে এখান থেকে যেতে হবে, না হলে আমরা যেখানে এসেছি এটা নিয়ে কথা হবে, চলুন যা হওয়ার হবে।
আর তখন এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর তখন বলে, ছোট রানীমা কাজটা ভালো করলেন না, এটার ফল আপনাকে ভুগতে হবে। এই কথা বলে রোহিত সেখান থেকে চলে গেলে ছোট রানীমাকে তখন ছোট রাজাবাবু বলতে থাকে, শোনো আশা, আমি শুধুমাত্র আমাদের বাড়ির মান সম্মানের কথা ভেবে কিছু বললাম না, তবে আশা করব তুমি কালকে কোর্টে গিয়ে বলবে ফুলকি নিজেকে বাঁচানোর জন্য গুলিটা করেছিল, কিন্তু রুদ্ররোদ সান্যাল কী করে এসেছে সেটা তুমি জানো না। তখন আশাবরী বলে, আমি শুধু আমার নিজের কথা ভাববো, আমার পরিবারের কথা ভাববো, আর কারো কথা নয়, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে ছোট রাজাবাবু চুপ করে থাকে। এরপর দেখা যাবে কোর্টের মধ্যে সবাই আসে। ধানুকে রোহিত বলে যে, ধানু, কেউ তো কোনো কিছু স্বীকার করছে না, ছোট রানীমা সবার মুখটা বন্ধ করে রেখেছে। ধানু তখন বলে, কিন্তু কি করব দাদাভাই, কিছুই তো বুঝতে পারছি না। চিন্তা করিস না, ফুলকি সবসময় বলে না যে সত্যি কখনো চাপা থাকে না, দেখবি সত্যি কখনো চাপা থাকবে না, তুই দেখবি সবটা প্রমাণ হয়ে যাবে। তখন লাবু বলে, ধানু এবার কি হবে রে? আর তখন বলে, দিদি তোরা বস, কিচ্ছু হবে না। এরপর সবাই মিলে বসে পড়ে। আর তারপরে দেখা যাবে ফুলকিকে নিয়ে আসা হয়। ওইদিকে দেখা যাবে কোর্টের হিয়ারিংটা শুরু হয়ে যায়। তখন ছোট রানীর পক্ষের উকিল বলতে থাকে, ইওর অনার, এখানে এই যে ফুলকি দাস মেয়েটা খুবই চালাক চতুর। রুদ্ররোদ সান্যালকে দেখতে পারে না। সে ছোট রানীমার রাজমহলে গিয়ে পুজোর সময় রুদ্রকে গুলি করে খুন করেছে। আর সেই জন্য ছোট রানীমা ফুলকির বিরুদ্ধে এফআইআর করেছে। আর বলে যে এখানে ফুলকিকে আমি চাইবো যেন ফুলকিকে কোনো রকমভাবে জামিন দেওয়া না হোক। এরকম একটা মানুষ যে কিনা নিজের স্বার্থে একজনকে এভাবে নৃশংসভাবে খুন করতে পারে, তাকে জামিন দেওয়াটা কিছুতেই ঠিক হবে না। তখন ধানু বলে, ইওর অনার, এখানে আমার বিরোধী পক্ষের উকিল যেটা বলছে সম্পূর্ণটা মিথ্যে। ফুলকি দাস নিজেকে বাঁচানোর জন্যই গুলিটা করতে বাধ্য হয়েছিল, আর এখানে নিজে এসে আত্মসমর্পণও করেছিল। তাহলে এমন একটা মানুষকে কেন কেউ জামিন দিবে না? আর তখন দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ ফুলকি দাস কী করে জানলো যে সেখানে বসে থাকা মানুষ কখন মুখোশ পরে আছে, সেটা কি করে জানলো যে সে ছোট রাজাবাবু নন? আর তখন বলতে থাকে যে সে বিরোধী পক্ষের লোকটা বলতে থাকে, আমি ছোট রানীমাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য কোর্টে হাজির করার জন্য অনুরোধ করছি। আর তখন জজ সাহেব দেখা যাবে অনুমতি দিয়ে দেয়। ছোট রানীমা তখন কাঠগড়ায় আসে। এরপর কাঠগড়া আসলে ফুলকি মনে মনে বলে, আমি জানি ম্যাডাম, আপনি আমাকে কিছুতেই জেল থেকে বের হতে দেবেন না। আর তখন বলে, আমি সবটা মা কালীর উপর ছেড়ে দিয়েছি, আমিও দেখব আপনি কি করে সবটা আটকান। তখন ছোট রানীমাকে উকিল বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, সেদিন কি হয়েছিল? তখনই দেখা যাবে ছোট রানীমা বলে, ফুলকি দাস হলো আমার বড় ছেলে, আমার ধানসিঁড়ি আর তার বৌদি। এটা শুরু থেকে আমাদের রাজমহলের উপর লোভ ছিল। এই মেয়েটা নানানভাবে আমাদের রাজমহলে সম্পত্তিটা নিজের নামে করে নিতে চাইছে। ওর আসল উদ্দেশ্যটা আমি বুঝতে পেরে চাই, তার জন্য আমাকে কোলঠাসা করার জন্য এই সমস্ত করেছে। আমার মনে হয় রুদ্ররোদ সান্যালকে ও নিজেই রাজমহলে মুখোশ পরিয়ে বসিয়ে রেখে তারপরে ও নিজেই নাটকটা করেছে। না হলে ও কী করে জানতো যে সেখানে রুদ্ররোদ সান্যাল মুখোশ পরে বসে আছে? কি করে জানলো ইওর অনার? তখন দেখা যাবে এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। আর তারপর ধানু বলে, ইওর অনার, আমি কিছু প্রশ্ন করতে চাই। তখন জজ সাহেব অনুমতি দিলে ধানসিঁড়ি তখন বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আপনি শুধু এটাই জানতে চান তো যে ফুলকি কী করে জানলো যে মুখোশটা পরে অন্য একজন বসে আছে? তখন ছোট রানীমা বলে, হ্যাঁ। আর তখন ধানু বলে, তাহলে আমি আদিত্য নারায়ণ চৌধুরীকে কাঠগড়ায় আসতে অনুমতি চাইছি। তখন জজ সাহেব অনুমতি দিলে আদিত্য এসে কাঠগড়ায় দাঁড়ায়। আর তখন ধানসিঁড়ি বলে, আচ্ছা আদিত্য নারায়ণ চৌধুরী, আপনি কি রিসেন্ট কোথাও রক্ত দিয়েছিলেন টেস্ট করার জন্য, ডিএনএ টেস্ট? আর তখন এই কথা শুনে ছোট রানীমা চমকে যায়। তারপর বিরোধী পক্ষের উকিল বলে, এসব এখানে কেন বলা হচ্ছে, এটার কারণ কি? তখন দানু বলে, অবশ্যই কারণ আছে ইওর অনার, কারণ ফুলকি দাস বুঝতে পারে যে যেই লোকটা ডিএনএ টেস্টের জন্য রক্ত দিয়েছিল সে নকল। তাই আদিত্য নারায়ণ চৌধুরী থেকে স্যাম্পল নিয়ে আবারও সেটা টেস্ট করা হয়। আর সেখানেই ধরা পড়ে যায় যে উনি একজন নকল, আর উনি হচ্ছে ছোট রাজাবাবু নয়। আর তার জন্য ফুলকি সন্দেহ করেছে। তখন ফুলকি বলে, হ্যাঁ ইওর অনার, আমি যখনই সবটা বুঝতে পারি তখনই আদিত্যদার আবার স্যাম্পল নিয়ে আমরা টেস্ট করি। আমরা জানতে পারলাম সেখানে নাকি গুপ্তধরে খাবার নিয়ে যাওয়া হয়। আর তখন বলে, সেখান থেকে ছোট রাজাবাবুকে আমরা উদ্ধার করি আর সিংহদেবীর মন্দিরে এসে সেই লোকটার মুখোশটা খুলে দেই। আসলে মুভিটা অনেকবার দেখেছিলাম, এরকম মুখোশ পরে আরেকজন সেজে বসে থাকে। আর তখন বলে যে এই জন্যই আমার মাথায় এই কথাটা এসেছিল।
আর সেই রিস্কটাই আমি নেই। তখন ওনার মুখোশ ধরে টান দিতেই দেখতে পায় যে সেখানে রুদ্র সান্যাল। আমি না একটা কথা কোর্টের সামনে ছোট রানীকে বলতে চাই। আচ্ছা, অন্য আরেকজন মুখোশ পরে ছোট রানীমার সামনে বসেছিল, খাবার খাচ্ছিল, তার সঙ্গে পুজো দিচ্ছিল। সে তার স্বামী নয়, সে তো একবার সে তো তার স্ত্রী। তাহলে সে কি একবারও বুঝতে পারলো না যে ছোট রাজাবাবুর জায়গায় আরেকজন বসে আছে? সেটা উনি একবারও বুঝতে পারলো না? এটা কি কাকতালি নয়? এটাই আমি জানতে চাই যে ছোট রানীমা কি উত্তর দিবে। সেখান তো ছোট রানীমা খুব বেশি ভয় পেয়েছে। এরপর দেখা যাবে ফুলকি আদিত্যর জন্যই সেখান থেকে ছাড়া পেয়েছে। আদিত্য সাক্ষী দেয় আর তখন ছাড়া পেয়ে আদিত্যর কাছে কৃতজ্ঞ জানায়। এদিকে আদিত্য তার মাকে ইচ্ছে মতো কোর্টের সামনেই অপমান করে।